আমন্ত্রণ রাতের বাংলাদেশে। আর শুরুতেই জানাবো শিরোনাম। কাল পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্বাস্থ্যগত কারণ দেখানোর ইঙ্গিত, সাংবিধানিক সুযোগ আছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে। এমপি গাজী নজরুলের অপসারণ চেয়ে আজও সাতক্ষীরা বিক্ষোভ। ইসি ও স্পিকারকে বহিষ্কারের বিষয়ে অবহিত করল জামায়াত। সংসদ থেকে চিঠি পেলেই ব্যবস্থা জানালেন কমিশনার মাসুদ। পার্লামেন্ট কর্তৃক নির্বাচন কমিশনের নিকট রেফার করতে হবে। রেফারেন্স পাওয়ার পর এ ব্যাপারে যথাযথ তদন্তপূর্বক তার সিদ্ধান্ত জানাবে। জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারের দায়িত্ব নিতে হবে সরকারকে। মিরপুরের জনসভায় বললেন জামায়াত আমির। গণভোটের রায়কে অপমান করলে দিতে হবে চরম মূল্য। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ সরকার। FICCI সম্মেলনে প্রধানমন্ত্রী 2034 নাগাদ $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ার প্রত্যাশা। When you invest in Bangladesh, our government will invest in you through our time, support and policies. This is a commitment we will try our best to keep, inshallah. কালকার থেকে গ্যাস নাই, রান্নাবাড়ি করতে পারছি না। সারা শহর পাম্প খোলা আছে কিন্তু গ্যাস নাই। ঠিক হওয়ার কোনো মেসেজ নাই, আমরা সকাল থেকেই বসে আছি। ঢাকা ও আশেপাশের জেলায় তীব্র গ্যাস সংকট। দীর্ঘ অপেক্ষাতেও ফিলিং স্টেশনে মিলছে না কাঙ্ক্ষিত সিএনজি। LNG টার্মিনালে যান্ত্রিক ত্রুটি কারণ বলছে মন্ত্রণালয়। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ভারতে আন্দোলনকারীদের সাথে আবারও আলোচনার প্রস্তাব সরকারের। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ঢল। পুলিশের বিরুদ্ধে ভয় ভীতি দেখানোর অভিযোগ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। গতকাল থেকে গুঞ্জন সরে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কেবল সময়ের ব্যাপার কবে পদত্যাগ করবেন তিনি। সরকার ঘনিষ্ঠ সূত্রের খবর, খুব শিগগির পদত্যাগপত্র দিবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এমনকি আগামীকাল শুক্রবারই তা বাস্তবে দেখা যেতে পারে। এ বিষয়ে জানতে চাইলে সাংবিধানিক ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা সময়ই বলে দেবে। আরেফিন শাকিলের রিপোর্ট। প্রধানমন্ত্রীর পদত্যাগ। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ব্যাপক আলোচিত সমালোচিত নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। আওয়ামী লীগের পছন্দে রাষ্ট্রপতি হলেও 5 আগস্টের পর তার কাছেই শপথ নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী ও তারেক রহমানের নির্বাচিত সরকার। আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য। 24-এর 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরপরই বঙ্গভবন থেকে শাহাবুদ্দিনের পদত্যাগ চেয়ে আন্দোলন করেছিল ইনকিলাব মঞ্চ সহ কয়েকটি সংগঠন। পরে অন্তর্বর্তী সরকার সময়েও তাকে অপসারণের আন্দোলন হয়। বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি সায় না দেয় সফল হয়নি প্রচেষ্টা। ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ক্ষমতা আসার পরেই গুঞ্জন উঠে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। তিনি তখন জানিয়েছিলেন, পদে থাকা না থাকার বিষয়ে গুরুত্ব দিবেন নির্বাচিত সরকারের ইচ্ছার উপর। আপনি থাকতে চান না চলে যেতে চান, আমি তখন বলবো যে ইট ইজ ইউর ডিজায়ার, আপনারা যেটা বলবেন আমি তাই। এরই মধ্যে 5 মাস অতিবাহিত হয়েছে নতুন সরকারের। রাষ্ট্রপতি পদ নিয়েও দেখা যায়নি তেমন আলোচনা। গত কয়েকদিনে নতুন মোড় নিয়েছে সম্পর্কে। বিএনপি নেতারা জানান, সরকারের ইচ্ছায় পদত্যাগে সম্মত হয়েছেন রাষ্ট্রপতি, যদিও সরাসরি এই প্রসঙ্গে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তারা। এ বিষয়ে জানতে চাওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। তিনিও সরাসরি বলেননি রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন, তবে ব্যাখ্যা করেছেন সংবিধান। 54 অনুচ্ছেদ উল্লেখ করে জানিয়েছেন, পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্পিকার। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে, কিন্তু আমরা তো জানি না। তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর
পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তারাই রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিবেন বলে জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। এটা করলে যা হয় কনস্টিটিউশন অনুযায়ী যা হবার তাই হবে। রাষ্ট্রপতি নির্বাচন হয় সংসদের সদস্যদের, ন্যাচারালি বিএনপি যাকে নমিনেট করবে সে রাষ্ট্রপতি হবে। বিভিন্ন গণমাধ্যমে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে একজন উচ্চপদস্থ আমলার নাম এলেও তা সঠিক নয় বলে জানান বিএনপির সিনিয়র নেতারা। তাদের বিবেচনায় দলের সিনিয়র নেতাদের মধ্য থেকেই নির্বাচিত হতে পারেন নতুন রাষ্ট্রপতি। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ২০২৩ সালের ২৪ এপ্রিল। স্বাভাবিক মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি লন্ডনে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোন আলাপের ঘটনার সত্যতা যাচাই ও তদন্ত করবে পররাষ্ট্র মন্ত্রণালয়, জানিয়েছেন প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি আরও জানান, ভারতের চলমান আন্দোলনের দিকে নজর রাখছে বাংলাদেশ। দ্রুতই দেশটির সংকট কেটে যাবে বলেও প্রত্যাশা ঢাকার। প্রতিমন্ত্রী জানান, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। ৮ সেপ্টেম্বরে ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সরকার আমন্ত্রণ জানিয়েছে বলেও জানান শামা ওবায়দ। দেশজুড়ে আলোচনায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যু। গোয়েন্দা প্রতিবেদন বলছে, গেল মে মাসে চিকিৎসার জন্য লন্ডন অবস্থানকালে দিল্লিতে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেন তিনি। সেই ফোনালাপের সাথে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার সম্পর্ক আছে কিনা তাও রাজনীতির আলোচনার খোরাক। সেই সফর দেখভাল করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল শাখা কিংবা লন্ডনের বাংলাদেশ দূতাবাস এ ঘটনায় জড়িত কিনা উঠেছে সে প্রশ্নও। ডেফিনেট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। সেপ্টেম্বরে দিল্লিতে হতে যাচ্ছে ক্ষমতাধর জোট ব্রিক্সের শীর্ষ সম্মেলন। বহুপাক্ষিক সেই আয়োজনে পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে অংশ নিলে সেটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর। আনুষ্ঠানিক আমন্ত্রণ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে, আমরা সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। গত কয়েকদিনের আন্দোলনে উত্তাল ভারত। দিল্লি থেকে সে আন্দোলন ছড়িয়েছে অন্যান্য রাজ্যেও। প্রতিবেশী রাষ্ট্রের এই অস্থিরতা ভাবাচ্ছে বাংলাদেশকেও। আমাদের এই রিজনে স্টেবিলিটি, স্থিতিশীলতা এবং শান্তি বজায় থাকুক, সেটাই আমরা আমাদের অবস্থান এবং আমরা সেটা চাই। ভারত আরেকটি বিশ্বের বৃহত্তম একটি গণতন্ত্র। সেই গণতান্ত্রিক সরকার হিসেবে তারা তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত গতিতে আগাবে, সেটা আমরা আশা করি। জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত। তিনি দিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। বলা হচ্ছে, ভূ রাজনীতিতে ঢাকার অবস্থান স্পষ্ট জানতে চাইতে পারে ওয়াশিংটন। এই সফরের মধ্য দিয়ে আরও নতুন কিছু বেরিয়ে আসবে। আমাদের বহুপাক্ষিক সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের সাথে, সেগুলো আরও সুগম হবে এবং আমরা আমাদের বাণিজ্যিক সম্পর্ক, আমাদের পিপল ডিপ্লোমেসি, ইকোনমিক ডিপ্লোমেসি সব কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে সেটাই আলোচিত হবে বলে আমি মনে করি। প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন দেশে বন্ধ থাকা ভিসা চালু করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকার। ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের মধ্যপ্রাচ্য এবং সহ বিভিন্ন দেশগুলোতে যে ভিসার সমস্যাগুলো আছে, এই সমস্যার সমাধানে কিন্তু আমরা কাজ করছি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে শুধু পদত্যাগ করালেই হবে না, তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রা ২০২৬ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা শেষে পথসভায় এ দাবি জানান তিনি। একই সাথে একজন সৎ ও গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে এনসিপি প্রধান বলেন, শোনা যাচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, আবার তাকে চাপের মুখে পদত্যাগে বাধ্য করছে বিএনপি, এমন কথাও শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এনসিপির অবস্থান পরিষ্কার, তার বিচার
নিশ্চিত করতে হবে। পদত্যাগ করলে হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে, কারণ গণহত্যায় তার সমর্থন রয়েছে, দুর্নীতিতে তার স্পষ্ট প্রমাণ রয়েছে যে দুর্নীতিবাদ। দল থেকে সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের পর এবার ইসিকে চিঠি দিয়ে তা অবহিত করেছে জামায়াত। সেই সাথে স্পিকারকেও চিঠি দেওয়া হয়েছে। এদিকে দলের চিঠির ভিত্তিতে সংসদ সদস্য পদ হারানোর আইনি ভিত্তি নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাসুদ। বলেন, কেবল দণ্ডপ্রাপ্ত আসামি হলে সরাসরি ব্যবস্থা গ্রহণ করতে পারবে ইসি। এর বাইরে জাতীয় সংসদ থেকে চিঠি পেলে এমপি নজরুলের ব্যাপারে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে কমিশন। সম্প্রতি জামাত নেতা সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নারী কেলেঙ্কারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এমন পরিস্থিতিতে নৈতিক স্খলনজনিত কারণ দেখিয়ে বুধবার জামাতের পক্ষ থেকে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের ঘোষণা আসে। তবে দলীয় বহিষ্কারের পর সাতক্ষীরা ৪ আসনের এমপি পদ হারাবেন কি না তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। বৃহস্পতিবার এ বিষয়ে জানতে চাইলে জবাব দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। সংবিধানের ৬৬(৪) অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট কর্তৃক নির্বাচন কমিশনের নিকট রেফার করতে হবে। রেফারেন্স পাওয়ার পর এ ব্যাপারে যথাযথ তদন্তপূর্বক তার সিদ্ধান্ত জানাবে। এই এক্সপানশন পদত্যাগের মধ্যে আসে কিনা এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে তাহলে তখন আমরা এটার উপর আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানাবে এবং সেই জিনিসটা আসতে হবে পার্লামেন্ট থেকে। কমিশনার মাসুদ জানান, নৈতিক স্খলনজনিত কারণে কোনো সংসদ সদস্য দল থেকে বহিষ্কৃত হলেও তার পদ বাতিলের এখতিয়ার নেই আইনে। জামাত ইসলামের চিঠির ভিত্তিতে এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করণীয় নাই। নৈতিক স্খলনজনিত একটা বিষয়, এটার জন্য তাকে সরাসরি উনি নির্বাচনে অযোগ্য হবেন না। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সাতক্ষীরা ৪ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে গেছেন ৩ বার। বলেছেন, উপকূলের মানুষের ভাগ্য বদলের কথা। নারীদের পর্দা করা, নীতি নৈতিকতার কথা বলা মানুষটির অন্তরালের খবর সামনে আসার পর লজ্জিত নিজ এলাকার মানুষ। জামায়াত থেকে বহিষ্কার হলেও এমপি পদ থেকে তাকে অপসারণের দাবিতে চলছে আন্দোলন। সাতক্ষীরার উপকূলীয় জনপদ গাবুরার বাসিন্দা গাজী নজরুল ইসলাম ১৯৯১, ২০০১ ও ২০২৬ সালে সাতক্ষীরা ৪ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য। সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নারী কেলেঙ্কারিতে জড়িয়ে এরই মধ্যে খুঁজছেন দলের পদ। একজন বয়স্ক রাজনীতিবিদের এমন কাণ্ডে লজ্জিত এলাকাবাসীও। উনি যে কার্যকলাপটা করেছেন তাতে করে আমাদের ঘৃণা হয় যে উনি যে সংসদে না যেতে পারেন। খুব একটা গর্ব ছিল যে গাবুরার ছেলে এমপি শ্যামনগর সাতক্ষীরা ৪-এর, কিন্তু এমন এক পরিস্থিতি, এমন এক কার্যক্রম কাজ হয়ে গেছে যা ধারণার বাইরে, কল্পনা করা যায় না। আচরণ খুব কোনো দিকে খারাপ মনে করিনি, কিন্তু দাঁড়িয়ে এক্ষুনি দেখতে তার কার্যকলাপ খুবই খারাপ, তার জন্য আমরা খুব দুঃখিত। গেল সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক নারীর সাথে গাজী নজরুলের অন্তরঙ্গ ভিডিও। দল থেকে বহিষ্কার করলেও এমপি পদ থেকে তাকে অপসারণের দাবিতে নির্বাচনী আসনে চলছে লাগাতার বিক্ষোভ সমাবেশ। 18 বছর মেয়ে নিয়ে যে একের পর এক বিবৃতি দিয়েছে, কখনো বলেছে ক্ষমা চেয়েছে, কখনো বলেছে আমার বিবাহিত স্ত্রী। মূলত তারই প্রতিবাদে আজকে আমরা এখানে সমাবেশ। 70 বছরের বড় যদি 16 বছরের একটি নারী নিয়ে ধরা খায়, তাহলে উনি 71 সালে ওই মুক্তিযোদ্ধার মাঠে কি যুদ্ধের ভূমিকায় ছিল নাকি 2 লক্ষ মা বোনের সম্ভ্রম নেওয়ার ভূমিকায় ছিল? বহিষ্কারের পর নিজ দলের সমর্থকরাও বিচার চান এই এমপির। ইসলামী দল আল্লাহর কোরআন মানে, আল্লাহর কোরআন অমান্য করলে তার ঠিক ইসলামী কায়দায় শাস্তি হোক। এই অপরাধের সুষ্ঠু তদন্ত হবে এবং বিচার হোক, এমপি থেকে তাকে বাতিল করা হোক। ঘটনার পর থেকে লোকচক্ষুর আড়ালে জামাত এমপি গাজী নজরুল। এরই মাঝে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তার আরেকটি ভিডিও।
আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। দেশ থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন বিদায় না হওয়া পর্যন্ত বিরোধী দল লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে মিরপুরে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার দাবিতে জনসভায় একথা জানান তিনি। বলেন, জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের এককভাবে দায়িত্ব নিতে হবে সরকারকে। দেশের ৭০% মানুষ গণভোটে হাঁ দিলেও নির্বাচনের পর সরকার বলছে গণভোট অবৈধ। তাহলে গণভোট যদি হারাম হয়, সংসদ নির্বাচন কিভাবে হালাল হয়? প্রশ্ন জামায়াত আমিরের। যাদের হাত ধরে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলো, সেই যোদ্ধাদের ঋণ পরিশোধে কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার। জুলাইয়ের খুনিদের বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণের রায়কে অপমান করলে এর চরম মূল্য দিতে হবে সরকারকে। আমরা সংসদের ভিতরে লড়াই করে যাচ্ছি এবং বাইরেও লড়াই করে যাচ্ছি। আজকের এই আয়োজন সেই লড়াইয়ের অংশ। আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত, জনগণের মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত, ফ্যাসিবাদের শেষ চিহ্ন বাংলাদেশ থেকে বিদায় না দেওয়া পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা লাজিম আমাদের লড়াই অব্যাহত থাকবে। বাংলাদেশে বিনিয়োগের জন্য দেশি বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিশ্রুতি দেন প্রবৃদ্ধি সহায়ক নীতিমালা ও সরকারের আন্তরিক সহায়তা নিশ্চিতের। জানান, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির জন্য আইনি সুরক্ষা, ব্যবসাবান্ধব কাঠামো, সহজ কর ব্যবস্থা এবং শক্তিশালী পুঁজি বাজার নির্মাণে সরকার কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী বলেন, 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়তে তাঁর সরকার প্রতিজ্ঞাবদ্ধ। রাজধানীতে বিদেশি বিনিয়োগকারীদের এক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণের পথে হাঁটছে বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে জোর দেওয়া হয়েছে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগে। বিনিয়োগকারীদের নজর সরকারের বিনিয়োগ বান্ধব কর্মকাণ্ড আর আন্তরিকতার দিকে। দুপক্ষের যৌথ আলাপ হল রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্সের আন্তর্জাতিক সম্মেলনে। সম্মেলনের মূল পর্বে ছিল ডায়ালগ সেশন, যেখানে প্যানেলিস্ট হিসেবে সরকারের নীতি নির্ধারকরা বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নিয়ে নানান প্রশ্নের জবাব দেন। বাংলাদেশ নাও প্রোভাইডস এ স্টেবল এনভায়রনমেন্ট, a stable business climate. We are not only developing a law and guideline which is just appropriate for our country, we worked with everybody that it's right for our country, it's right globally. We as a team do believe that business should be done by the business sector. We're here to help and facilitate. Our only agenda in hand is to convert this territory into a really investable one. প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কেবল রাজনৈতিক আশ্বাসের উপর ভিত্তি করে নয়, বরং ব্যবসায়িক সাফল্যের বড় অংশ নির্ভর করে সরকারের নীতিমালার উপর। The new forward-looking BNP government wants your companies to invest and expand in Bangladesh. When you invest in Bangladesh, our government will invest in you through our time, support and policies. This is a commitment we'll try our best to keep, inshallah. কিছু চ্যালেঞ্জ থাকলেও বিশাল অভ্যন্তরীণ বাজার, পরিশ্রমী মানব সম্পদ, কৌশলগত ভৌগোলিক অবস্থান ও নিরঙ্কুশ জনসমর্থনে নির্বাচিত সরকার দেশকে টেকসই ও স্থায়ী সমৃদ্ধির দিকে এগিয়ে নিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। Our vision is to build a rules-based, globally connected, private sector-driven economy. Our government has completed 5 months in office, but our policy preparation began long before the election. We are modernizing our legal and regulatory framework, strengthening investor protection, improving dispute resolution, simplifying tax and VAT administration. প্রধানমন্ত্রী জানান, বাজেটে বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত খাতগুলোর জন্য সুনির্দিষ্ট প্রণোদনা নিশ্চিত করা হয়েছে। Our government is determined to build a $1 trillion economy by 2034. Bangladesh's future depends not only on attracting investment, but also on building lasting partnership. I welcome all of you to invest and flourish in Bangladesh. Let us grow together, create jobs, and shape Bangladesh. বাংলাদেশে বিনিয়োগ ও সাফল্যের নয়া দিগন্ত উন্মোচনের আমন্ত্রণ জানিয়ে সমৃদ্ধ ও বৈশ্বিকভাবে সংযুক্ত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। Together we can build an economy that is stronger, equitable, and inclusive.
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুরে দেখেন ইনভেস্টর এক্সপোর বিভিন্ন স্টল। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বগুড়াকে পরিকল্পিত আধুনিক ও টেকসই নগর হিসেবে গড়ে তুলতে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2026-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আইনটি কার্যকর হলে চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হবে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। এই কর্তৃপক্ষ পর্যায়ক্রমে মহাপরিকল্পনা, উন্নয়ন পরিকল্পনা ও স্থানীয় পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। গণশুনানি ও বিধিবদ্ধ প্রক্রিয়া অনুসরণ করে এসব পরিকল্পনা চূড়ান্ত করা হবে। পাশাপাশি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো নতুন নির্মাণ কাজ বা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যাবে না। আইনে নদী, নালা, খাল, বিল, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণে কঠোর পরিবেশগত বিধান রাখা হয়েছে। একই সঙ্গে ভূমি পুনর্বিন্যাস ও ভূমি পুনঃ উন্নয়নের মতো আধুনিক ভূমি ব্যবস্থাপনার সুযোগও রাখা হয়েছে, যাতে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করা যায়। গ্রাম পর্যায়ে কোনো নাগরিক যাতে বিনা চিকিৎসায় মারা না যায়, আগামী বাংলাদেশে তাই গুরুত্ব পাবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান। সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় দেশের চিকিৎসা ব্যবস্থার নানা দুর্বলতাও তুলে ধরেন ডাক্তার জুবাইদা রহমান। প্রায় 3 দশক আগে যে হাসপাতালে মাতৃত্বের স্বাদ পেয়েছিলেন, সেখানে এবার প্রধান অতিথি হিসেবে এলেন ডাক্তার জুবাইদা রহমান। কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, তাই আয়োজনের বেশিরভাগ বক্তাই তুলে ধরেন হলি ফ্যামিলি হাসপাতালের দীর্ঘ ঐতিহ্য আর মাঝের কয়েক বছরের অনিয়ম, দুর্নীতির ফিরিস্তি। ছিল নবীন প্রবীণের মিশেলে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। রোগীর কাছে ডাক্তারের যেতে হবে, ছাত্র 5th ইয়ারের যেতে হবে, 4th ইয়ারের যেতে হবে, তাহলে আপনি ভালো শিক্ষা পাবেন। এখন রোগীর গায়ে হাত না দিয়ে ডাক্তার হলে তো হবে না। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, চিকিৎসাবিদ্যার কঠিন রুটিন বাঁধা জীবনের পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক যে সুপ্ত প্রতিভা, তা ভবিষ্যতে বাংলাদেশে কাজে লাগাতে হবে। বাংলাদেশে চিকিৎসক ও রোগীর অনুপাত 0.83 বনাম 1000, অর্থাৎ প্রতি একজন ডাক্তারকে দেখতে হয় 1200 থেকে 18 জন অসুস্থ দেশবাসীকে। গ্রামাঞ্চলে এই অনুপাত আরো ভিন্নতর। এই পরিস্থিতি হয়তো পরিবর্তন সম্ভব যদি আমরা শিক্ষা জীবন থেকেই দেশ সেবার সংকল্পে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই। ডাক্তার জুবাইদা বলেন, চিকিৎসা আর দারিদ্র্যের টানাটানিতে হাঁপিয়ে উঠেছে গ্রামের মানুষ। তাই আগামীর বাংলাদেশে সেসব প্রান্তিক মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে জোর দেন তিনি। আমাদের দেশে গ্রামাঞ্চলে চিকিৎসকের অভাবে গ্রামবাসীরা সঠিক সময়ে চিকিৎসা থেকে বঞ্চিত হন, কিন্তু দেশবাসীকে সেবার লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে নিশ্চয়ই এই সমস্যারও সমাধান আছে। আগামীর বাংলাদেশে যেন কোনো রোগাক্রান্ত গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়, কোনো অন্তঃসত্ত্বা মা কে যেন আমরা না হারাই, কোনো নবজাতক যেন তার মায়ের কোল খালি করে চলে না যায়। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। একই সাথে রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে তীব্র আকার ধারণ করেছে সিএনজি সংকট। অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকরা। সিএনজি সংকট কেবল ঢাকাতে নয়, আছে গাজীপুর, নারায়ণগঞ্জ সহ আশেপাশের জেলাতেও। এতে ব্যাহত হচ্ছে যাত্রী পরিবহন, কমছে আয় আর অনিশ্চয়তায় পড়েছে হাজারো চালকের জীবিকা। বাসাবাড়িতেও গ্যাস সংকট চরমে, বিশেষ করে দিনের অধিকাংশ সময় মিলছে না লাইনের গ্যাস। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় অনেক পাম্পেই গ্যাস নেই সাইনবোর্ড ঝুলছে। পাম্পের কর্মীরা জানান, কয়েকদিন ধরেই কার্যত অলস সময় পার করছেন তারা। তবে গ্যাসের আশায় কোথাও কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কার চালকদের। আমি সকাল 6টায় বের হয়েছি গাবতলী,
মোহনায় গেছি, শাহনাজে গেছি, ঢেন্সো গেছি, তারপরে আসলাম মগবাজার, সেখানেও গ্যাস পাই নাই। আমাদের তো শুধু সমস্যা না, যাত্রীদেরও সমস্যা, ভোগান্তি। এটা একটা ভোগান্তি না। কালকে 6 ঘন্টা পয়সা দেখে গ্যাস পাইছি, শুধু 50 গ্যাস। সকালবেলা যে টিপটা নিছি, আমি তো এখনো জায়গা মতো পৌঁছা দিতে পারিনি, কালকে রাইতেও গ্যাস পাইনি। দু একটি পাম্পে সরবরাহ থাকলেও চাপ কম থাকায় মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস। ফলে সেখানে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। গ্যাস নেব 6:30 বাজে লাগাইছে, এখনো গ্যাস নাই। 2 ঘন্টা সিরিয়ালে বসে থাকে, 120 টাকার গ্যাস ঢোকে। চালকরা বলছেন গ্যাস সংকটের কারণে স্বাভাবিকভাবে গাড়ি চালাতে ও যাত্রী পরিবহন করতে পারছেন না তারা। সিএনজি ফিলিং স্টেশনগুলোর দায়িত্বশীলরা জানান কয়েকদিন ধরে স্বাভাবিক নেই সরবরাহ। ঠিক হওয়ার কোনো মেসেজ নাই, আমরা সকাল থেকেই বসে আছি, গ্যাস লাইনে নাই, আমরা গাড়ি সব লাইনে বসে রয়েছে, বলতেছি তাও তারা যাচ্ছে না। আমরা তো কম্প্রেসারে চালাই, অনেকে কম্প্রেসারে চালায় না, এতে আরো চালাইলে কোম্পানির লস। একই অবস্থা রাজধানীর বাইরেও, বিশেষ করে সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ আশপাশের অধিকাংশ জেলার সিএনজি পাম্পেও আছে গ্যাসের সংকট। গাড়ি তো ধরেন বাইরেমো গ্যাস না থাকলে তো রাস্তায় গাড়ি বন্ধ হয়ে গেলে একটা ঝামেলায় পড়ে যায়। এই কারণে আমরা গ্যাস দিতে পারতেছি না। এদিকে বাসাবাড়িতে রান্নার চুলায় গ্যাস নেই বললেই চলে। আগে দিনের বেলায় যাও গ্যাস মিলতো, কদিন ধরে তাও নেই। ফলে দুর্ভোগ পৌঁছেছে চরমে। কাটাকুটা করছি, কালকের থেকে গ্যাস নাই, রান্নাবাড়ি করতে পারছি না। আগে তো গ্যাস থাকতো, এখন তো গ্যাস থাকেই না। সংকট সমাধানে সরকারকে জোরালো পদক্ষেপ নেয়ার দাবি সকলের, অন্যথায় আরও স্থবির হয়ে পড়বে জনজীবন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এবার মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে। একই সাথে 2 দিনের জিজ্ঞাসাবাদ করারও অনুমতি পেয়েছে তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর জানান 16 বছর ধরে সংগঠিত করা মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলছে। সেনা হেফাজত থেকে বৃহস্পতিবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মুজাফফর হোসেনকে নেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তার বিরুদ্ধে বিগত 16 বছরের বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের অভিযোগ খতিয়ে দেখছে তদন্ত সংস্থা। এবার এই মামলায় প্রসিকিউশনের আবেদনে মুজাফফরকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল। পাশাপাশি 2 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতিও দেয়া হয়েছে তদন্ত সংস্থাকে। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং জিজ্ঞাসাবাদ করার পরে যদি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়, তখন তার বিরুদ্ধে এই মানবতা বিরোধী অপরাধের কোন ঘটনায় আমরা তার বিচারের সম্মুখীন করছি সেটা তখন বলা যাবে। চিফ প্রসিকিউটর জানান 1/11 সরকারের বিতর্কিত কর্মকাণ্ড থেকে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন চৌধুরীর সাথে মিলে নানা অপরাধ করেছেন মুজাফফর, যা প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। মাসুদউদ্দিন চৌধুরীর সাথে ঘনিষ্ঠতা, মাসুদউদ্দিন চৌধুরী তৎকালীন সরকারের সাথে ঘনিষ্ঠতা, উনি একজন পলাতক খুনি হওয়া সত্ত্বেও অনেক পার্শ্ববর্তী দেশের সাথে তার যাতায়াত, বাংলাদেশ সরকারের সাথে তার ঘনিষ্ঠতা, সংশ্লিষ্টতা, কথোপকথন এবং জুলাই আন্দোলনে এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হলো সেখানে অনেক পরিকল্পনা তিনি বাস্তবায়নের সাথে জড়িত। আগামী 1 বছরের মধ্যেই ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের সব মামলার তদন্ত শেষ করে বিচারের আওতায় আনা হবে বলে জানায় প্রসিকিউশন। যে কোনো মূল্যে আমরা ইনভেস্টিগেশন শেষ করব। এবং রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বিদ্যুৎ খাতে সামিট গ্রুপের 1000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। এরই মধ্যে সিঙ্গাপুরে অন্তত 1500 কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান শেষ করেছে সংস্থাটি। এদিকে 700 কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান পরিবারের বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করতে যাচ্ছে দুদক। বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং বিভিন্ন প্রকল্পের নামে আওয়ামী লীগ সরকারের 15 বছরে 1 লাখ কোটি টাকার বেশি লুটপাটের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। সেই অনুসন্ধানে বারবার উঠে আসছে দেশের অন্যতম বিদ্যুৎ উদ্যোক্তা সামিট গ্রুপের নাম। সংস্থাটির তথ্য বলছে, সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান পাওয়ার ইন্টারন্যাশনাল পিআইটি এর অনুকূলে অন্তত 1500 কোটি টাকা পাচার করা হয়েছে। এমন অবস্থায় দেশের বিদ্যুৎ খাতে লুটপাটের প্রকৃত তথ্য উদ্ঘাটনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে চিঠি দিয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং পিডিবিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয় বরাবর পত্র প্রেরণ করেছেন। ওখান থেকে রিপোর্টপত্র আসার পরে কমিশন সিদ্ধান্ত নেবেন পরবর্তী পদক্ষেপ। এদিকে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান এবং তার স্ত্রী ও সন্তানদের নামে প্রাথমিকভাবে 700 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের খোঁজ মেলায় সম্পদ বিবরণীর নোটিশ জারি করতে যাচ্ছে সংস্থাটি। সামিট গ্রুপ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সহ বিভিন্ন গ্রুপের বিরুদ্ধে আনিত ঘুষ, দুর্নীতির মাধ্যমে অবৈধ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং এর মাধ্যমে শত শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে। যৌথ টাস্ক ফোর্সের অধীনে সামিট গ্রুপের বিরুদ্ধে আরও একাধিক দুর্নীতির অনুসন্ধান কাজ চলছে। এরই মধ্যে সামিট গ্রুপের স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে নতুন করে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের 14তম কেন্দ্রীয় সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। জুনায়েদ সাকি অভিযোগ করেন, নতুন করে অনেকেই আজে বাজে কথা ব্যবহার করে আওয়াজ দেওয়ার রাজনীতির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে, কিন্তু এই রাজনীতি বেশি দিন টিকবে না। উল্লেখ করে তিনি বলেন, এরা বিভিন্ন সময় বিভিন্ন পরিচয়ে হাজির হচ্ছে। এদের ব্যাপারে শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। জুনায়েদ সাকি বলেন, ঘৃণা ও বিভাজনের রাজনীতি সরকার করবে না। জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে উল্লেখ করে বলেন, প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে আর হতে দেয়া হবে না। এর আগে কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে ক্যাম্পাসে মিছিল করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন শিক্ষার্থীরা হ্যাঁ, ন্যায় বিচার হবে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হবে, সেটা হতেই হবে, কিন্তু প্রতিশোধের রাজনীতি এখানে আর প্রশ্রয় দেওয়া হবে না। জাতিবাদী ফ্যাসিবাদীরা তো হত্যা চালিয়ে পালিয়ে আছে, কিন্তু নতুনভাবে বিভাজনকারী শক্তি তৈরি হয়েছে এবং একটা উগ্র রাজনৈতিক একটা উন্মাদনা সৃষ্টি করার একটা চেষ্টা চলছে সংগঠিতভাবে। ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসতে আবারও আহ্বান জানিয়েছে মোদি প্রশাসন। রাতে যন্তর মন্তরে কোনো ধরনের অভিযান চালানো হবে না বলেও জানিয়েছে পুলিশ। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে গান্ধী স্মৃতিসৌধে বিক্ষোভ করেছেন রাহুল গান্ধী। এর আগে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের জবাবে পাথর ছোড়ার অভিযোগ ওঠে শিক্ষার্থীদের বিরুদ্ধে। যদিও বিক্ষোভকারীদের দাবি, নিজেরাই পাথর ছুঁড়ে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিজেপি। নিরাপত্তা বাহিনীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের এই দৃশ্য দিল্লির যন্তর মন্তরের। বৃষ্টি উপেক্ষা করে দিনভর শান্তিপূর্ণ অবস্থান শেষে বুধবার রাতে হঠাৎ উত্তেজনা। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছোড়ার অভিযোগ তুলে পাল্টা হামলা চালায় বিক্ষোভকারীরা। আহত হয় নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য। হামলার অভিযোগ অস্বীকার করে আন্দোলনকারীদের দাবি, পুলিশ ও বিজেপি কর্মীরা পাথর ছুঁড়ে তাদের উপর দায় চাপানোর চেষ্টা চালাচ্ছে। বাইরে থেকে লোক পাঠিয়ে ইচ্ছাকৃতভাবে এই বিক্ষোভকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। আন্দোলন জোরদার হওয়ায় মানুষকে উস্কানি দেওয়ার জন্য বিজেপি বাইরে থেকে গুন্ডা পাঠাচ্ছে। পুলিশ এখানে ট্রাক ভর্তি পাথর নিয়ে আসে, তারপর বিজেপির গুন্ডারা পাথর ছড়ে আমাদের বদনাম করার জন্য। এর আগে সরকারের বিরুদ্ধে যন্তর মন্তর সহ আশপাশের এলাকায় ইন্টারনেট সেবা ও বিদ্যুৎ সংযোগ বন্ধের অভিযোগ তোলে আন্দোলনকারীরা। বৃহস্পতিবারও যন্তর মন্তর অবস্থান ধরে রেখেছে বিক্ষোভকারীরা। ক্রমেই বড় হচ্ছে আন্দোলন, বাড়ছে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। এমন পরিস্থিতিতে দ্বিতীয় দিনের মতো দিল্লির 16টি মেট্রো স্টেশন বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ। ককরোচ জনতা পার্টি জানিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সোমবারের হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচারসহ 4 দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে পার্লামেন্ট চত্বরে বিক্ষোভ করেছে কংগ্রেস সহ বিরোধীরা। একই সময়ে সেখানে পাল্টা অবস্থান নেয় বিজেপির এমপিরাও। দিল্লি ছাড়াও বিক্ষোভ ছড়িয়েছে অন্তত 7 রাজ্যে। ছাত্র পুলিশের সংঘর্ষের জেরে 6 আগস্ট পর্যন্ত মহারাষ্ট্রের মুম্বাইয়ে আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা, যার আওতায় শহরটিতে 5 জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের বিতর্কিত ভূমিকা নিয়ে তোলপাড় চলছে ভারতে। এক নারী আন্দোলনকারীকে থাপ্পড় দেওয়ার ঘটনায় দিল্লির
নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সন্দীপ লাম্বা নামের এক পুলিশ কর্মকর্তাকে। মুম্বাইয়ের আরেক পুলিশের শিক্ষার্থীদের মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে পুলিশের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছে মুম্বাইয়ের আন্দোলনকারীরা। এক নারীকে দিল্লি পুলিশ কর্মকর্তার থাপ্পড়ের এই ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। নেটিজেনদের অভিযোগ, শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ঘটনা এটি। ভিডিওটি নিয়ে এরই মধ্যে তোলপাড় শুরু হয়েছে ভারতে। তুমুল সমালোচনার মুখে বিতর্কিত পুলিশ কর্মকর্তা সন্দীপ লাম্বাকে নয়াদিল্লির নিরাপত্তা দায়িত্ব থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, তাকে অন্য জেলায় পাঠানো হয়েছে। তুমুল বিতর্ক চলছে মুম্বাই কংগ্রেস নামের একটি এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা ভিডিও নিয়ে, যেখানে দাবি করা হয়েছে মুম্বাইয়ের আন্দোলনকারীদের আটকের পর মাদক মামলার ভয় দেখিয়েছে পুলিশ। যদিও মুম্বাই পুলিশ জানিয়েছে ভিডিওর সত্যতা যাচাই করা হচ্ছে। 50-50 ग्राम पाउडर डाल देगा कि जेब में। अरे नहीं गया क्या, जिंदगी गया। नो जामीन। আন্দোলন দমাতে মুম্বাই পুলিশের বিরুদ্ধে বিতর্কিত ভূমিকার আরও অভিযোগ রয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এফআইআর দায়ের হয়েছে যাদের নামে তাদের বাড়ি বাড়ি গিয়ে কিংবা ফোন কলে আন্দোলনে না যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তাদের অবস্থান জানাতে হোয়াটসঅ্যাপে লোকেশন শেয়ারের নির্দেশনাও দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এছাড়া বুধবারও মুম্বাইয়ে শিক্ষার্থীদের ব্যাপক মারধর করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এর আগে সোমবার ককরোচ জনতা পার্টির নেতৃত্বে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রায় ব্যাপক লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। পুরো আন্দোলনে তাদের বিতর্কিত ভূমিকার জেরে ব্যাপক ক্ষোভ ছড়ায় ভারত জুড়ে। পুলিশের হামলার প্রতিবাদে আন্দোলনে ওঠে নতুন ঢেউ। এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবিও জানিয়েছেন আন্দোলনকারীরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আর এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।